শেখ হাসিনার এক ভুলে মিয়ানমারের রাখাইন রাজ্য আজ বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়নি। নতজানু পররাষ্ট্রনীতি ও বেশি ভারত নির্ভরতার কারণে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি হয়ে গেছে হাতছাড়া। অথচ পরাশক্তিধর যুক্তরাষ্ট্রও চেয়েছিল রাখাইন বাংলাদেশের অংশ হোক। 2019 সালে মার্কিন কংগ্রেসের সদস্য ব্র্যাড শেরম্যান বলেছিলেন, যে দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সেই বাংলাদেশের সঙ্গে রাখাইনকে যুক্ত করাই যৌক্তিক। তখন কেউ কথাটির গুরুত্ব দেয়নি। আরাকানকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার মার্কিন প্রস্তাব কখনোই সমর্থন করেনি হাসিনা সরকার। হাসিনা চেয়েছিল রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমার সরকারকে সম্মত করাতে চীন বলিষ্ঠ ভূমিকা রাখবে। এ প্রত্যাশাই হিতে বিপরীত হয়েছে। ভারত এ ব্যাপারে ছিল নিশ্চুপ। এখন রোহিঙ্গাদের পাশাপাশি আরাকান আর্মিও বাংলাদেশের বোঝা ও নিরাপত্তা সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। পার্বত্য চট্টগ্রামের মতোই রাখাইন নিয়েও হাসিনা সরকারের ভুল সিদ্ধান্তগুলো আজ বাংলাদেশের কৌশলগত দুর্বলতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। রাখাইন রাজ্য, যেটি আজ মিয়ানমারের পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশ, কখনো বাংলাদেশের আরাকান অঞ্চলের সঙ্গে ইতিহাস, সংস্কৃতি এমনকি রক্তের বন্ধনে যুক্ত ছিল। ঔপনিবেশিক আমলে এই অঞ্চল বঙ্গদেশের অংশ হিসেবে পরিচিত ছিল, কিন্তু পাকিস্তান আমলে, বিশেষ করে স্বাধীনতার পর, এই ভূখণ্ড নিয়ে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়ে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরও এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, রাখাইন বিদ্রোহ, রোহিঙ্গা নিপীড়ন সবই এমন সময় ঘটেছে যখন বাংলাদেশের কৌশলগত ও সামরিক হস্তক্ষেপে এই অঞ্চলের ভারসাম্য বদলে যেত, কিন্তু ঢাকা তা করেনি। এই নীরবতা ছিল এক ধরনের রাজনৈতিক পরাজয়, যার ফলে আজ রোহিঙ্গা সংকট থেকে শুরু করে সীমান্ত অস্থিতিশীলতা পর্যন্ত বিস্তৃত। শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় ভুল ছিল রাখাইন ইস্যুকে শুধুমাত্র মানবিক সংকট হিসেবে দেখা, রাজনৈতিক বা ভূকৌশলগত বিষয় হিসেবে নয়। 2017 সালে রোহিঙ্গা নিপীড়নের পর আন্তর্জাতিক চাপ থাকলেও বাংলাদেশ শুধু শরণার্থী আশ্রয়দাতা হিসেবে ভূমিকা রাখে। অথচ সেই সময় মিয়ানমারের ভেতরে রাখাইন বাহিনী ও সেনাবাহিনীর সংঘর্ষে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়েছিল। চাইলে বাংলাদেশ জাতিসংঘ বা আসিয়ান প্ল্যাটফর্মে কৌশলগত দাবি তুলতে পারত, যেমন রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য আন্তর্জাতিক তত্ত্বাবধানে রাখাইনকে স্বশাসিত অঞ্চল ঘোষণা করা হোক। কিন্তু শেখ হাসিনা সরকার মিয়ানমারকে চাপে না ফেলে উল্টো তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ কূটনীতি চালায়। ফলাফল, রাখাইন রাজ্য আবারও মিয়ানমারের সামরিক জান্তার নিয়ন্ত্রণে চলে যায় এবং বাংলাদেশের কণ্ঠস্বর দুর্বল হয়ে পড়ে। রাখাইনকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মনে করা হয় তিনটি কারণে। প্রথমত, এটি বঙ্গোপসাগরের উপকূলীয় গেটওয়ে। দ্বিতীয়ত, এখানে চীন তাদের কৌশলগত বন্দর কিয়াওকফি গড়ে তুলেছে। তৃতীয়ত, এই অঞ্চলের নিয়ন্ত্রণ মানে বঙ্গোপসাগরে সামরিক সুবিধা পাওয়া। শেখ হাসিনা সরকার যদি 2009 থেকে 2021 সাল পর্যন্ত রাখাইন অঞ্চলে কূটনৈতিক প্রভাব বাড়াতে পারত, তাহলে আজ চীন ও মিয়ানমারের প্রভাবের জায়গায় বাংলাদেশের উপস্থিতি থাকত। কিন্তু বাস্তবে ঢাকা এই সুযোগ হাতছাড়া করে। রাখাইন ইস্যুতে নীরবতা ছিল সরকারের কূটনৈতিক ব্যর্থতার প্রতিচ্ছবি। এখন প্রশ্ন আসে, পার্বত্য চট্টগ্রামের সঙ্গে এর সম্পর্ক কোথায়? সম্পর্ক গভীর, কারণ পার্বত্য চট্টগ্রামই বাংলাদেশের একমাত্র পাহাড়ি বেল্ট অ্যান্ড রাখাইন সীমান্তের সঙ্গে যুক্ত। এখানকার স্থিতিশীলতা থাকলে বাংলাদেশ সীমান্তে প্রভাব বিস্তার করতে পারত, কিন্তু শেখ হাসিনা সরকার এই অঞ্চলে সেনাবাহিনীর ক্ষমতা সীমিত করে এবং রাজনৈতিক নেতৃত্বকে প্রাধান্য দেয়। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের নামে সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়, স্থানীয় প্রশাসনকে উপজাতীয় নেতাদের নিয়ন্ত্রণে দেওয়া হয়, যার ফলে সীমান্তে বাংলাদেশের উপস্থিতি দুর্বল হয়। আজ যখন রাখাইন রাজ্যে যুদ্ধ চলছে, তখন বাংলাদেশের সীমান্তে মিয়ানমারীয় গোলা এসে পড়ছে। এটাই প্রমাণ করে পার্বত্য এলাকার সামরিক শক্তি হ্রাসের সিদ্ধান্ত ছিল একটি মারাত্মক কৌশলগত ভুল। পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে তারা রাখাইন সীমান্তে গোয়েন্দা নজরদারি, সীমান্ত প্রতিরক্ষা, এমনকি মানসিক প্রভাব বিস্তারে ভূমিকা রাখতে পারত। কিন্তু শেখ হাসিনা সরকার সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণে রাখতে বেশি আগ্রহ দেখিয়েছে। ফলে সীমান্তে সেনাদের কার্যকর উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে। আর এই সুযোগেই মিয়ানমারীয় জান্তা তাদের সীমান্ত ঘাঁটি শক্তিশালী করেছে। এমনকি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিদ্রোহী গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটেছে, যা বাংলাদেশের নিরাপত্তাকে আরও দুর্বল করে তুলেছে। শেখ হাসিনা সরকারের আরেকটি বড় ভুল ছিল কূটনৈতিকভাবে রোহিঙ্গা ইস্যুকে মানবিক স্লোগানের ভেতর সীমাবদ্ধ রাখা। 10 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিলেও বাংলাদেশ কখনো রাখাইন নিয়ে আন্তর্জাতিক দাবি উত্থাপন করেনি, যেমন রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক তত্ত্বাবধান, রাখাইনকে নিরাপদ অঞ্চল ঘোষণা বা বঙ্গোপসাগরীয় সীমান্তে বাংলাদেশের জন্য নিরাপত্তা স্বার্থে সংরক্ষণ। এসব দাবির কোনোটিই তোলা হয়নি, বরং স্বৈরাচার হাসিনা বারবার বলেছে রোহিঙ্গারা আমাদের বোঝা,
এই নরম অবস্থান আন্তর্জাতিক মহলে বাংলাদেশের কণ্ঠস্বরকে দুর্বল করেছে। যদি সরকার রাখাইন রাজ্যের মানবাধিকার ও আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে শক্ত অবস্থান নিত, তাহলে আন্তর্জাতিক মহলও মিয়ানমার সরকারের উপর চাপ বাড়াতো। এখন রাখাইন রাজ্যে যে যুদ্ধ চলছে সেটি মিয়ানমার সেনা বনাম আরাকান আর্মির মধ্যে। আরাকান আর্মি বহু বছর ধরে স্বাধীন রাখাইন রাষ্ট্রের জন্য লড়ছে। এই আর্মি 2010 সালে বাংলাদেশ সীমান্ত ঘেঁষে কার্যক্রম চালাতো। এমনকি পার্বত্য চট্টগ্রামের কিছু এলাকায় তাদের অনুপ্রবেশের প্রমাণ পাওয়া গিয়েছিল। তখন যদি শেখ হাসিনা সরকার বুদ্ধিমত্তার সঙ্গে এই পরিস্থিতি কাজে লাগাতো, তাদের সঙ্গে গোপন সমন্বয় বা সীমান্ত সহযোগিতা করত, তাহলে আজ রাখাইন হয়তো বাংলাদেশের অনুকূলে থাকত। কিন্তু সরকার সবকিছুর সন্ত্রাস বিরোধী অভিযানের দৃষ্টিতে দেখে তাদের সীমান্ত থেকে বিতাড়িত করে। ফলে মিয়ানমার সেনাবাহিনী সেই জায়গা দখল করে নেয়। বাংলাদেশের সেনাবাহিনীকে এই অঞ্চলে যথাযথ ক্ষমতা না দেওয়া হয়েছিল এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত। 1997 সালের চুক্তির পর থেকে সেনাবাহিনীকে বলা হয় শান্তিরক্ষায় সহযোগী বাহিনী, কিন্তু বাস্তবে তাদের গোয়েন্দা ও সীমান্ত তৎপরতা সীমিত করা হয়। এভাবে যখন সীমান্ত দুর্বল হয়, তখন চীন ও মিয়ানমারের গোয়েন্দা নেটওয়ার্ক তখনই এই অঞ্চলকে প্রভাবিত করে। আজ বান্দরবান ও নাইক্ষ্যংছড়ি সীমান্তে যে পরিমাণ গোলাবর্ষণ ও অনুপ্রবেশ ঘটছে, তার মূল কারণ এই দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা। যদি স্বৈরাচার হাসিনা সরকার পার্বত্য অঞ্চলকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রাখত, তাহলে বাংলাদেশ রাখাইন পরিস্থিতিতে অনেক বেশি প্রস্তুত থাকতে পারত। সীমান্তে রাডার, ড্রোন নজরদারি, পাহাড়ি গোয়েন্দা ইউনিট, স্থানীয় সহযোগী বাহিনী এসব প্রতিষ্ঠান করা যেত। কিন্তু সরকার তা না করে বরং পার্বত্য এলাকা থেকে সেনা প্রত্যাহার করে প্রশাসনিকভাবে স্থানীয় নেতাদের হাতে ক্ষমতা তুলে দেয়। এখন সেই নেতারা অনেক বেশি বিদেশি তহবিলের উপর নির্ভরশীল, ফলে সীমান্তে বাংলাদেশের সার্বভৌমত্ব দুর্বল হচ্ছে। রাখাইন রাজ্য আজ যেভাবে চীন ও মিয়ানমারের স্বার্থের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, সেটির দায়ও বাংলাদেশের নিরাপত্তার উপর বর্তায়। চীন এখানে বন্দর নির্মাণ করে বঙ্গোপসাগরে প্রবেশাধিকার পেয়েছে, ভারতেরও সেখানে সামরিক আগ্রহ বাড়ছে, অথচ এই পুরো অঞ্চলে বাংলাদেশের কোনো কৌশলগত উপস্থিতি নেই। এই স্বৈরাচার হাসিনা যদি সময়মতো রাখাইন ও পার্বত্য অঞ্চলের সংযোগকে জাতীয় নিরাপত্তা কৌশলের অংশ করত, তাহলে আজ এই অঞ্চল বাংলাদেশের সফল বাফার জোন হয়ে যেত। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে দেখা যাচ্ছে রাখাইন রাজ্যের যুদ্ধ বাংলাদেশের সীমান্তে ছড়িয়ে পড়ছে। রোহিঙ্গা শিবিরে অস্ত্র পাচার বাড়ছে, আর মিয়ানমারের গোলাবর্ষণে বাংলাদেশের জনগণ আতঙ্কে রয়েছে। কিন্তু বর্তমান সরকারও এখনও সেই পুরনো কূটনৈতিক সুরে বলছে আমরা যুদ্ধ চাই না। বাস্তবতা হলো কখনো কখনো যুদ্ধ না চাইলেও কৌশলগত প্রস্তুতি নিতে হয়। সেই প্রস্তুতি স্বৈরাচার হাসিনাও নেয়নি। অন্যদিকে দেশের ভেতরের সেনাবাহিনীর ভূমিকা মূলত রাজনৈতিক ভারসাম্য রক্ষায় সীমাবদ্ধ করা হয়েছে। সরকারের অগ্রাধিকার ছিল রাজনৈতিক নিয়ন্ত্রণ, জাতীয় নিরাপত্তা নয়। এতে করে সেনাবাহিনীও সীমান্তের পরিবর্তে রাজনীতি ঘিরে ব্যস্ত হয়ে পড়ে। ফলাফল, রাখাইন চট্টগ্রাম সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আজ ভঙ্গুর, আর আন্তর্জাতিক পরাশক্তিরা এখানে নিজেদের খেলা চালাচ্ছে। রাখাইন ইস্যুতে কূটনৈতিক নীরবতা 2, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর ক্ষমতা সীমিতকরণ এবং 3, সীমান্ত কৌশল উপেক্ষা। এগুলো বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ার কৌশলগত খেলায় এক প্রকার দর্শক বানিয়ে দিয়েছে। রাখাইন রাজ্যকে বাংলাদেশ কখনো দাবি করেনি, কখনো কূটনৈতিকভাবে নিজের স্বার্থে কাজে লাগায়নি, বরং রোহিঙ্গা শরণার্থীদের বোঝা হিসেবে নিয়েছে। যদি সরকার রাখাইন ইস্যুকে ভিন্নভাবে দেখত, পার্বত্য চট্টগ্রামকে শক্ত প্রতিরক্ষা বেল্টে রূপ দিত এবং সীমান্তে সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা দিত, তাহলে আজ হয়তো রাখাইন রাজ্য বাংলাদেশের কৌশলগত নিয়ন্ত্রণে থাকত, অন্তত নিরাপদ সীমান্তের নিশ্চয়তা থাকত। কিন্তু সেই সুযোগ ইতিহাস হয়ে গেছে। রাখাইন রাজ্য হারানোর দায় শুধু মিয়ানমারের নয়, এটি শেখ হাসিনারও কূটনৈতিক, সামরিক ও রাজনৈতিক ব্যর্থতার এক যুগ্ম প্রতিচ্ছবি। এইভাবে রাখাইন রাজ্য বাংলাদেশের অংশ হওয়ার সম্ভাবনা হারিয়ে গেল একটি সরকারের নিষ্ক্রিয়তা আর একটি ভূখণ্ডের ক্ষমতায়নের সম্ভাবনার কাহিনী হয়ে।